শেখ হাসিনার আইনজীবী নিয়ে তুমুল বিতর্ক, আমিনুলকে বাদ দিয়ে আমির হোসেনকে নিয়োগ। আয়নাঘরে জিজ্ঞাসাবাদ করত আমেরিকানরাও, তবে নির্যাতন করত না, দাবি গুম কমিশনের। দ্বিকক্ষ সংসদ নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক, অংশ নিয়েছে বিএনপি, এনসিপি সহ ৩০টি দল। বর্তমান নির্বাচন কমিশনে আস্থা জামায়াতের, ইসির কাছে আগে চায় স্থানীয় সরকার নির্বাচন। প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার, খাল দখলমুক্ত করতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নিয়োগ দেয়া আইনজীবী আমিনুল গনি টিটোকে নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তার নিয়োগ বাতিল করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ফাঁসি চেয়ে আগের এক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নানা মন্তব্যের পরে সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার শুনানির সময় আইনজীবী টিটো শুনানি করতে চান বলে আদালতকে জানালে তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। ন্যায় বিচারের স্বার্থে তাকে শেখ হাসিনার মামলা থেকে সরে যেতে বলেন। এ সময় আদালতে ৫ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তার দেয়া পোস্টের কথা স্বীকার করেন টিটো। পরে এই মামলায় ঢাকার বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেনকে এই মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করে ট্রাইব্যুনাল। এদিকে আদালত অবমাননার এই মামলার নিযুক্ত অ্যামিকাস কিউরি ওয়াই মশিউজ্জামানকে মামলার প্রস্তুতির জন্য ১ সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল ১। মামলার পরবর্তী শুনানি ২ জুলাই। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। ট্রাইব্যুনাল এই মামলায় আসামি শেখ হাসিনা এবং বুলবুল সাহেবের পক্ষে জনাব আমিনুল গনি টিটু সাহেবকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছিলেন। তিনি আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন ওনাকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করে সম্মান দেখানোর জন্য। কিন্তু ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। গোপন বন্দিশালায় আমেরিকান সহ বিদেশিরা জিজ্ঞাসাবাদ করতেন গুমের শিকার ব্যক্তিদের, তাদের বলা হতো ফরেন গেস্ট। এমন তথ্যই উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। তবে এই বিদেশি ব্যক্তিরা সরাসরি নির্যাতনে অংশ নিতেন না বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ৪ জন দেয়া প্রতিবেদনে এক ভুক্তভোগীর সাক্ষ্য তুলে ধরে বলা হয়, ডিবি হেফাজতে থাকা অবস্থায় ২ জন আমেরিকান তাকে জিজ্ঞাসাবাদ করেন। ৬ মাস পর আবারও ডিবিতে নেওয়া হলে সেখানে আগের সেই ২ আমেরিকান ছাড়াও আরও কয়েকজন মার্কিন নাগরিক ছিলেন। প্রতিবেদনে বলা হয়, আরেকজন বন্দী ডিজিএফের হেফাজতে আটক থাকার সময় তাকে একজন ইংরেজিভাষী বিদেশি জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন বলে কমিশনকে জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের পাশাপাশি আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নামে পশ্চিমা সহযোগিতা থেকেও লাভবান হয়। এই যে গুমের সংস্কৃতি, এইটা কিন্তু একটা ভয়াবহ আকারে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং দায়মুক্তির সংস্কৃতি হিসাবে গড়ে উঠেছিল। তৎকালীন সরকার এবং সরকারের নিয়ন্ত্রণাধীন যেই বাহিনীগুলো ছিল তারা কিন্তু এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কমিশন এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ থেকে ১,৩৫০টি অভিযোগ যাচাই বাছাই শেষে এ প্রতিবেদন তৈরি করে। এতে বলা হয়, বিদেশিরা সরাসরি নির্যাতনে অংশ না নিলেও তাদের উপস্থিতি এই গোপন আটক ব্যবস্থাকে বৈধতা দিয়েছিল। তাদের যে আইনি সহযোগিতা পাওয়ার কথা, তারা যে ভুক্তভোগী, এইটা আমাদের দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম একেবারেই ডিসফাংশনাল ছিল গত ১৫-১৬ বছর, যেটার কারণে তারা কিন্তু ভুক্তভোগী, তারা জামিন সময় মতো পান নাই। আওয়ামী লীগ সরকার পতন হলে গুম ও আয়নাঘরের বিষয়টি আবার সামনে আসে।
গত ২৭ আগস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের গুম তদন্ত কমিশন গঠন হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বেলা ১১টার দিকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় সংলাপ। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আলোচনার মাধ্যমে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। সময়মতো জুলাই সনদ তৈরি করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হচ্ছে। জাতীয় সনদ তৈরির জন্য ২ জুন দ্বিতীয় দফার আলোচনা শুরু করে ঐক্যমত্য কমিশন। ফলে রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনারা সকলকে খানিকটা ছাড় দিতে হবে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুতরাং এত কিছু করার পরও তারপরেও দেখা যাচ্ছে কেউ কেউ একমত হতে পারছেন না। আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আপনার দলের মতামত প্রকাশ না করে বরং আপনি যে ত্যাগ করছেন, আপনি যে আপনার দলের মতামতটাকে জাতীয় স্বার্থে অগ্রাধিকার দিচ্ছেন, সেটা হলে আপনার সম্মান বাড়বে। আপনারা অনেকে মনে করছেন যে টেলিভিশনে দেখছে আমি আমার দল বা মতের তাকেই বুলন্দ করে যাব, এই পলিসিটা ঠিক না। এই জন্য আমরা স্যাক্রিফাইস করতে বলেছি। সর্বশেষ যেটা আলোচনা আপনারা শুনেছেন যে এনসিসিটাকে পরিবর্তন করে এখন এটাকে একটা সাংবিধানিক নিয়োগ কমিটি, খুবই এটাকে আরো স্থূল করা হয়েছে এবং সেখানে কমিটিটাকেও আরো ছোট করা হয়েছে। এই প্রস্তাব যদি মানা না হয় এর চাইতে আর কোনো অর্জন আমাদের হতে পারে না। বেশিরভাগ রাজনৈতিক দল আমরা এটার যুক্তি দিয়ে কথা বলেছি এবং যেই কথাটা এটার বিপক্ষে এসেছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হবে, আমরা সেখানে বলেছি নির্বাহী বিভাগের কাজ তো আপনার নির্বাচন কমিশন নিয়োগ দেয়া না, এগুলো সাংবিধানিক দায়িত্ব, এগুলোকে সবসময় বলা হয়েছে। আমরা সেখানে প্রশ্ন করেছিলাম যে আপনারা তো চান যে এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকুক, চান কিনা? সবাই বলেছে হ্যাঁ চাই। তো নিরপেক্ষ যদি চান তাহলে একটা কমিটি দিয়ে করলে অসুবিধাটা কোথায়? সুতরাং এটা শুধুমাত্র একটা বাহানা। আমরা মনে করি নির্বাহী বিভাগের ক্ষমতা কোনোভাবে হ্রাস হবে না, বরং বাংলাদেশের মানুষ নিজেদেরকে গৌরবান্বিত মনে করবে যে নির্বাচন কমিশন নিয়োগ, দুদক নিয়োগ, পিএসসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, তারপরে স্পিকার, ডেপুটি স্পিকার উভয় কক্ষের সবাই মিলে আলোচনা করছেন এবং প্রেসিডেন্টের প্রতিনিধি, চিফ জাস্টিসের প্রতিনিধি থাকবেন। এর চাইতে সুন্দর প্রস্তাব আর হতে পারে না। আমরা এখন চাই, দোয়া করেন যে বিকালের মধ্যে যাতে আমরা এটা নিয়ে একমত হয়ে যেতে পারি। ধন্যবাদ সবাই। 7 জনেরটা বলেছে তো, প্রধানমন্ত্রী, লিডার অব দি অপোজিশন, বিরোধী দলীয় নেতা, 2 কক্ষের স্পিকার, 4 জন হলো। তারপরে থাকছেন প্রধান বিচারপতির একজন প্রতিনিধি, প্রেসিডেন্টের একজন প্রতিনিধি। প্রধান বিচারপতির প্রতিনিধি বলতে বলা হয়েছে অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, আর রাষ্ট্রপতির প্রতিনিধি বলা হয়েছে রাষ্ট্রের আইন দ্বারা আপনার রাজনীতি বা দলের সাথে সম্পৃক্ত না এরকম একজন নিরপেক্ষ লোক। আর হচ্ছে আপনার কি বললেন, প্রধান বিরোধী দল ছাড়া অন্য যে বিরোধী দলগুলো থাকবে তাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি। এর চাইতে সুন্দর জিনিস আর হতে পারে না। ধন্যবাদ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের পর কথা বলছিলেন রাজনৈতিক দলের নেতারা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এ দাবি জানানো হয়। এ সময় দলের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, আগামী নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনের উপরেই আস্থা রাখতে চায় দল, তবে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। এই পদ্ধতি চালু হলে কালো টাকার প্রভাব কমবে, নমিনেশন বাণিজ্য বন্ধ হবে। পরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়। এর আগে বেলা 11টার দিকে নির্বাচন ভবনে পৌঁছান জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন ঘটবে। আজকে ইলেকশন কমিশনের কাছেও আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি, এটা এই পদ্ধতিটা যেন বাংলাদেশে চালু করা হয়। ঢাকা দক্ষিণের নগর ভবনে হামলার ঘটনায় জড়িতরা নিজেদের বিএনপি কর্মী বলে দাবি করলেও তার কোনো পদে নেই বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার দাবি, সরকারের উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নেতৃত্বে হামলা পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ইশরাক হোসেন। এ সময় তিনি স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানান। এছাড়া বলেন, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে গত সোমবার আন্দোলন তুলে নেওয়া হয়। এতে সরকারের কোনো চাপ ছিল না, তবে সীমিত পরিসরে আন্দোলন কর্মসূচি চলবে বলেও জানান তিনি। সেই সাথে নিয়মের কোনো ব্যত্যয় হলে মেনে না নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, আবারও আন্দোলন শুরু হলে তা নগর ভবনের গণ্ডি ছাড়িয়ে রাজপথে গড়াবে। তথ্যগুলা বারে বারে কারেকশন করে সমন্বয়ক হিসেবে এই আন্দোলনের নেতৃত্ব আইন আদালত যাই বলুক, তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দিবে না। এটির পেছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে এবং ঢাকা শহরের একটি কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা যে তারা করে চলেছে একটি নতুন গঠিত রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য, সেটি বাধাগ্রস্ত হতে পারে। জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশ ধ্বংস করে বিপর্যয় ডেকে আনা হচ্ছে। পরিবেশ সংরক্ষণে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে, কয়েকটি খাল দখল মুক্তের চেষ্টা চলছে। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে সরকার। পরিবেশ সংরক্ষণে সরকারের উদ্যোগগুলো সফল হওয়ার প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে গাছ রোপণ করার পাশাপাশি গাছ কাটা বন্ধ করার আহ্বান জানান তিনি। বলেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক 2024, বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2025 এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2024 প্রদান করা হয়। সপ্তাহে যদি 7 দিনের মধ্যে 7 দিনই প্লাস্টিক ব্যবহার করি, আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে, আজকে থেকে আমি 1 দিন কমিয়ে ফেলবো। 6 দিন করবো, 1 দিন করবো না। ওই দিন আমার প্লাস্টিক ফ্রি ডে। তরুণরা এটা সহজে বোঝে যে একটা দিন আমি পারি তো। একটা দিনে যদি তুমি পারো এস্টাবলিশ করতে পারো, একটা দিন শনিবার আমি প্লাস্টিক ব্যবহার করি না, কোনো রকমের প্লাস্টিক ব্যবহার করি না, তাহলে চেষ্টা করো শনি আর রবি 2 দিন করতে পারো কিনা। ক্রমে ক্রমে 7 দিনে যাওয়া। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 31 জুলাইয়ের মধ্যে এনবিআর অধ্যাদেশ সংশোধনের আশ্বাস, সবাইকে কাজে ফেরার আহ্বান। বাংলাদেশের বর্তমান অর্থনীতি নিয়ে আইএমএফ এর উদ্বেগ, দুষ্টে রাজনৈতিক অনিশ্চয়তাকে। একত্রিশ জুলাইয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কারে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান করে ঐকমত্যের ভিত্তিতে অধ্যাদেশে সংশোধনী আনা যাবে। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের যার যার দপ্তরে অবস্থান করে অর্থ বছরের শেষ কর্মদিবসগুলোতে রাজস্ব আদায়ে মন দেওয়ার অনুরোধ জানান অর্থ উপদেষ্টা। এদিকে অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনে গঠিত কমিটি বাতিলের পাশাপাশি এনবিআর চেয়ারম্যানকে 27 তারিখের মধ্যে অপসারণের দাবিতে আজও কলমবিরতি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজনৈতিক অনিশ্চয়তা সহ কয়েকটি কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও খারাপ অবস্থায় রয়েছে বলে
মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তবে চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতির সামনে এগিয়ে যাচ্ছে বলেও জানান তারা। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ অনুমোদন দেওয়ার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি। এছাড়া কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, বাণিজ্য প্রতিবন্ধকতা বেড়ে যাওয়া এবং ব্যাংক খাতে অব্যাহত চাপের কারণেও বাংলাদেশের অর্থনীতি খারাপ অবস্থানে আছে বলে জানায় IMF। বিজ্ঞপ্তিতে বলা হয়, জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কিস্তির অর্থ ছাড়ের পর্যালোচনায় বাংলাদেশের পারফরম্যান্স মোটামুটি সন্তোষজনক ছিল। এখন রিজার্ভ পুনর্গঠন এবং মূল্যস্ফীতি কমানোর উপর জোর দেওয়া উচিত। IMF এর মতে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশের লক্ষ্যে পৌঁছাতে হলে টেকসই কাঠামোগত সংস্কার অপরিহার্য। নীলফামারী সদরে রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 ভাই নিহত হয়েছেন। সকালে উপজেলার পলাশবাড়ির তেঁতুলতলা রেল ঘুঁটিতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চওড়া বড়গাছা আরাজিদলোয়া এলাকার সন্তোষ রায় ও ভবেশ রায়। স্থানীয়রা জানান, সকালে 2 ভাই কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অরক্ষিত রেল ক্রসিংটি পার হওয়ার সময় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন তারা। সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক মাহমুদুন নবী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। এই রেল ক্রসিংয়ের চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সেখানে 2 জন মোটরসাইকেল আরোহী ছিলেন, 2 জনই স্পটেই মৃত্যুবরণ করেছেন। আমরা এখানে এসেছি, লাশ উদ্ধার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সতর্কীকরণ অভিযান শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এর অংশ হিসেবে নগরীর 18টি প্রধান সড়কে অবস্থান নেয় পুলিশের সদস্যরা। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেল ও গাড়ি পার্কিং না করতে মাইকিং করা হয় পুলিশের পক্ষ থেকে। বিএমপি জানায়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে সতর্কীকরণ অভিযান। এরপর আগামী সপ্তাহে নগর জুড়ে শুরু হবে অবৈধ পার্কিং বন্ধে শাস্তিমূলক অভিযান। এই সময় রাস্তা দখল করে পার্কিং করা হলে অভিযুক্তদের জরিমানা ও যানবাহন জব্দ করা হবে। মোটরসাইকেল ও গাড়িগুলো জরিমানা ও জব্দ করা হবে। ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছি যে আগামীকাল থেকে তাদের সচেতনতার জন্য আবার আমরা মাইকিং করব সারা শহরে। তো এই মাইকিং করার পরেও যখন তারা এটা যদি না শোধরায় তখন আমরা এটাকে রেকর্ড করব। কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলায় আক্রান্ত 1,500 রোগীর বেশিরভাগই এই এলাকার বাসিন্দা। চলতি মাসে দাউদকান্দিতে শনাক্ত 5 জনের মৃত্যু হলেও স্থানীয়দের দাবি এ সংখ্যা আরও বেশি। সংক্রমণ ও মৃত্যু নিয়ে সঠিক তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। দাউদকান্দির পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডের প্রায় প্রতিটি ঘরে ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওয়ার্ড দুটিকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। চলতি মাসের প্রথম 23 দিনে এই উপজেলাতেই শনাক্ত হয়েছে অন্তত 1,500 ডেঙ্গু রোগী। এদের বেশিরভাগই আবার পৌর এলাকার বাসিন্দা। ওয়ার্ড দুটির মধ্যে বেশি ঘনবসতিপূর্ণ দোনারচর, সবজিকান্দি, সাহাপাড়া, নাগেরকান্দি ও দাউদকান্দি বাজার এলাকা। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ এবং এডিস মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় সংক্রমণ বাড়ছে বলছেন চিকিৎসক। মশা বিস্তারের অনেক ক্ষেত্র ওখানে পরিলক্ষিত হয়েছে সরজমিনে আমার চোখে। এটাও আমি কারণ হিসাবে দেখতে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, হয়তোবা ঢাকা থেকে আক্রান্ত হয়ে দাউদকান্দিতে বসবাসরত অবস্থায় ডেঙ্গু মশার মাধ্যমে এটা ছড়িয়ে গেছে। স্বাস্থ্য বিভাগের কাছে প্রকৃত তথ্য না থাকায় এসব এলাকায় নেওয়া হয় না তেমন প্রতিরোধ ব্যবস্থা। এতে সংক্রমণ ভয়াবহ হয়েছে অভিযোগ স্থানীয়দের। যখন নাকি আপনার 2-1 জন দাউদকান্দিতে মারা গিয়েছেন, তখনই প্রশাসন এবং উপজেলা প্রশাসন বলেন, পৌর প্রশাসন বলেন, তাদের টনক নড়েছে। বর্তমানে যে মেয়র বা পৌরসভা কমিশনাররা না থাকার কারণে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। সিভিল সার্জন বলছেন, আক্রান্তদের বেশিরভাগই বেসরকারি হাসপাতালে পরীক্ষা ও সেবা নেয় তথ্য পেতে দেরি হয়েছে। এটা তথ্যের ঘাটতি না, আমরা এখানে ফেসবুক পেজে শুধুমাত্র সরকারিটা দিয়ে থাকি, প্রাইভেটের ব্যাপারে এখানে কোনো কিছু নাই, সুতরাং এটা তথ্যের ঘাটতি বলা যাচ্ছে না। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ডেঙ্গুর বিষয়ে মানুষকে সচেতন হতে হবে। 1 নম্বর বিষয় হলো যেন ডেঙ্গু আক্রান্ত না হয়, এটা একটা দিক। আরেকটা দিক হলো আক্রান্ত হওয়ার পরে তড়িৎ কী ব্যবস্থা নিতে হবে। সিভিল সার্জন অফিসের হিসাবে 23 জুন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত 284 জন। তবে একই সময়ে দাউদকান্দিতে সেই সংখ্যা 1,500 বলে জানিয়েছেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কুষ্টিয়ার পৌরসভার থানাপাড়া, আমলাপাড়া সহ কয়েকটি এলাকা হয়ে উঠেছে মাদক কারবারিদের স্বর্গরাজ্য। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে গাঁজা, হেরোইন সহ নানা ধরনের মাদক কেনাবেচা। স্থানীয়রা বলছেন, প্রতিবাদ করলে হতে হয় হেনস্থার শিকার। প্রশাসন নীরব থাকায় বাড়ছে মাদক সেবীদের নানা অপরাধ, যদিও সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। কুষ্টিয়া শহরের শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমিক কিংবা ব্যবসায়ীরাও আসক্ত হয়ে পড়ছে মাদকে। বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট। কুষ্টিয়া শহরের ভিতরে বড় বড় মাদকের সিন্ডিকেট ডিলার হচ্ছে আমলাপাড়া। এমন কোনো মোড়ের গলিতে নাই যে বড় বড় সিন্ডিকেট নাই। এখানে নাম জানি না, বহু লোক ব্যবসা করে। মসজিদের ডান সাইডে, পিছনে, বাম সাইডে সব জায়গায় ব্যবসা চলছে, রমরমা ব্যবসা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তায় বিভিন্ন পাড়া মহল্লায় বেড়েছে গাঁজা, হেরোইন সহ নানা ধরনের মাদক সেবন ও কেনাবেচা। মাদকাসক্ত কিশোর তরুণরা চুরি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এই এলাকায় যখন পুলিশ মোড় অব্দি আসবে, তখন এখানকার লোকই জানি যাচ্ছে যে পুলিশ আসছে। একজনের বাড়ি থাকছে মাল, সে মাল আর একজনের বাড়ি চলে যাচ্ছে সাপ্লাই হয়ে। সবাইকে নিয়ে আমরা চেষ্টা করেছি মাদকের বিরুদ্ধে প্রচারণা করার, এবং আমি জমার খুতবায়ও বারবার বলেছি এটার বিরুদ্ধে। পুলিশের যে নিষ্ক্রিয়তা, সেই পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মাদকের অনেক ব্যবহার বেড়েছে এবং যুব সমাজ মাদকের প্রতি তো আগেই আসক্ত ছিল এবং এই প্রবণতা আরও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে পুলিশ। লিখিত অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্য দিলে সিন্ডিকেট নির্মূলের আশ্বাস কর্মকর্তাদের। আমাদের কাছে যদি সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আসে, আমরা অবশ্যই পুলিশ সদস্যদের যদি সংশ্লিষ্টতা থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়ার চর থানাপাড়া, চর আমলাপাড়া এবং কুঠিপাড়া এলাকায় বাসিন্দা প্রায় 50,000। এসব এলাকায় অনেকটা প্রকাশ্যেই দিনরাত চলছে নানা ধরনের মাদক বিক্রি ও সেবন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক সিএসি হাবিবুল আউয়ালকে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর 2টার দিকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, কোন মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কি অভিযোগ আছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে? সম্প্রতি আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে 2014, 2018 এবং পরবর্তী 2024 সালের যে জাতীয় একাদশ, দ্বাদশ এবং দ্বাদশ যে নির্বাচন, দশম, একাদশ এবং দ্বাদশ 3টি যে বিতর্কিত নির্বাচন হয়েছে গেল আওয়ামী লীগ সরকারের আমলে, এবং সেই বিতর্কিত নির্বাচনের অভিযোগে তৎকালীন সময়ের প্রধান যে 3 জন নির্বাচন কমিশনার ছিলেন, বিশেষ করে কেম রাকিবউদ্দিন, নুরুল হুদা এবং সর্বশেষ কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে সম্প্রতি শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে বিএনপি। এবং সেখানে যে অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে রয়েছে যে নির্বাচনকে আসলে মূলত আপনি জানেন যে 2024 সালের 24শে জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন কাজী হাবিবুল আউয়াল, এবং পরবর্তীতে তিনি এই নির্বাচনটি মূলত ডামি একটি ইলেকশন হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের থেকে স্বতন্ত্র প্রার্থী দ্বারা তারা 70 জনের মতো বিজয় লাভ করেছিলেন এবং ডামি ইলেকশনের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়, এবং সেখানে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কত ছিল সেই সংখ্যাটা নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে, এবং সেই সময় গণমাধ্যমে এই বিষয়ে নানান রকমেরভাবে তথ্য এবং সুনির্দিষ্ট অভিযোগও উঠে এসেছে ভোটারদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। এবং এরই ধারাবাহিকতায় মূলত 5ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই 3 জন প্রধান নির্বাচন কমিশনার সাবেক প্রধান 3 জন সিএসিকে বিরুদ্ধে মামলা করে। রাতের একটি ভোটের যেটি কে এম নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ ছিল, নিশিরাতের ভোটের অভিযোগ ছিল, এবং পরবর্তীতে হাবিবুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে ডামি ইলেকশন, অর্থাৎ সরকারের যে প্রধান রাজনৈতিক দলগুলো ছিল তারা আসলে ইলেকশন বর্জন করে দেশের। তারই ধারাবাহিকতায় ইলেকশন ট্যাম্পারিং এবং অবৈধ ইলেকশনকে তারা বৈধতা দিয়েছেন, বৈধ সরকার করে দিয়েছেন, এবং আওয়ামী লীগ সরকার প্রধান অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার হতে তারা আসলে বাধ্য করেছেন বা তারা বৈধতা দিয়েছেন। মূলত এরকম অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়, এবং সেই বিএনপির যে মামলা, সেই মামলাই মূলত তাকে গ্রেপ্তার করা হয়। যদিও এর আগে যেদিন কে এম নুরুল হুদা অ্যারেস্ট হয়েছিলেন, তাকে মব সৃষ্টি করে তাকে আসলে আটক করা হয়েছিল, এবং পরবর্তীতে শেরেবাংলা নগর থানা পুলিশ সেখানে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে 4 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। এবং ওই দিন রাতেও কিন্তু একটি গুজব হয়েছিল যে রাজধানীর বসুন্ধরা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও পরবর্তীতে 23শে জুন গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেছিলেন যে এখন পর্যন্ত কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়নি, তবে কিছুক্ষণ আগে দুপুর 2টা থেকে মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি, এরকম একটি তথ্য আসলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে তার বিরুদ্ধে কী কী অভিযোগ সুনির্দিষ্টভাবে আনা হয়েছে, কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই মামলায় তার কী কী অভিযোগ, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে আসলে আমাদের এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য আমরা জানতে পারিনি। আতিফা।
জয়পুরহাটে আলুর বাম্পার ফলনের পর দরপতনে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগারে সংরক্ষণের সুযোগ না পাওয়ায় কৃষকের ঘরেই নষ্ট হচ্ছে আলু। এ অবস্থায় উৎপাদন খরচ ও ঋণের টাকা পরিশোধ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তারা। গত বছর আলুর ভালো দাম পেয়ে এবার আরও বেশি জমিতে আলু চাষ করেন জয়পুরহাট সদর উপজেলার বর্গা চাষি এন্তাজউদ্দিন। জমির মালিককে দেওয়ার পর ভাগে পান 165 মন আলু। চাষাবাদ খরচ বাবদ 65 মন বিক্রির পর বাকি আলু হিমাগারে রাখতে না পেরে সংরক্ষণ করেন বাড়িতেই। এখন পচে নষ্ট হচ্ছে সেসব আলু। মশাই রাখে এই আলু আর বেচতে পারিনি, এই আলু সম্পূর্ণ পচে শেষ হয়ে গেল। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে 10.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় জয়পুরহাটে। জেলার 21টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে মাত্র 2.5 লাখ মেট্রিক টন। বাকি আলু নিয়ে বিপাকে কৃষকরা। অর্ধেক মূল্য বিক্রি করতে পারতেছি না, এই অবস্থায় দেখা যাচ্ছে যে কৃষক কি করে খাবে। হিমাগারে 60 কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে এবার মোট খরচ 1,500 টাকা। এখন আলুর বাজার দর বস্তা প্রতি 900 থেকে 1000 টাকা। হিমাগারে প্রতি বস্তায় লোকসান গুনতে হচ্ছে 500 থেকে 600 টাকা। এই বাজারে আলু তো 600 টাকা বস্তা, 650 টাকা লস গুনতে হচ্ছে। সংরক্ষিত আলুর বিপরীতে সংরক্ষণকারীদের মোটা অঙ্কের ঋণ দিতে হয় হিমাগার মালিকদের। দাম নিম্নমুখী হওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন তারা। এছাড়া বাজারে সরবরাহ বেশি থাকায় হিমাগার থেকেও বিক্রি হচ্ছে না আলু। গতবার এই সময় আপনার প্রায় 40,000 বস্তা আমাদের স্টোর থেকে ডেলিভারি হয়েছিল, আর এখন এবছরে আমাদের ধরেন প্রায় 1000 বস্তা আলু বের হয়নি। কৃষি বিপণন বিভাগ জানায় কৃষকের ঘরে আলু অতিরিক্ত তাপমাত্রায় নষ্ট হচ্ছে। দ্রুত এসব আলু বাজারজাত করায় সরবরাহ বেড়ে দাম কম পাচ্ছেন তারা। কৃষকের হাতে সংরক্ষিত যে আলুগুলো রয়েছে অতিরিক্ত তাপমাত্রার কারণে আলুগুলো নষ্ট হওয়ার সুযোগ রয়েছে, যার কারণে কৃষকের এই সংরক্ষিত আলু বাজারজাত করতে হচ্ছে। এজন্য বাজারে আলুর সরবরাহটা তুলনামূলক বেশি রয়েছে, যার কারণে দাম কিছুটা কম রয়েছে। আর্থিক ক্ষতি কমাতে দ্রুত এসব আলু রপ্তানি অথবা সরকারি ব্যবস্থাপনায় ক্রয় করে বিকল্প খাদ্য তৈরির উদ্যোগ নেওয়ার দাবি কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দরে আলোচিত নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি নিজেরাই পরিচালনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদনের জন্য ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। তবে দীর্ঘ সময় পর টার্মিনাল পরিচালনায় বন্দর কতটা সক্ষমতার পরিচয় দিতে পারে সেটি নিয়ে চলছে নানামুখী আলোচনা। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 6 জুলাই। নতুন অপারেটর নিয়োগে কোনো সিদ্ধান্ত না আসায় টার্মিনালটি নিজেরাই পরিচালনার প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে 6 মাস টার্মিনাল পরিচালনা করতে চায় বন্দর কর্তৃপক্ষ। এজন্য খরচ হবে প্রায় 42 কোটি টাকা। বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সংস্থাটি। 6 জুলাইয়ের পরে আমরা এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সেটা চালাতে হয়, আমরা সব ধরনের প্রস্তুতিও নিয়ে রাখতেছি। 950 মিটার দীর্ঘ এনসিটি টার্মিনালে রয়েছে 5টি জেটি। গত বছর মোট কন্টেইনারের 44 ভাগ হ্যান্ডলিং হয়েছে এই টার্মিনালে। বন্দরের ব্যবস্থাপনায় টার্মিনালটি চালু রাখার বিষয় নিয়ে আলোচনা চলছে ব্যবহারকারীদের মধ্যে। এনসিটি চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পদ, এনসিটি বিদেশি কোম্পানিকে কেন দিবে, এবং এনসিটি পরিচালনা করার সক্ষমতা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাখে। পরিচালনা করতে পারলে আর্থিকভাবে দেশ লাভবান হবে। পুরনো কায়দায় যদি মার্চেন্ট শ্রমিক আসে অথবা বার্তা অপারেটররা যে নিয়মে শ্রমিক দিয়েছে সেইটা যদি থাকে, তাহলে আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না। এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি না। 2 দশক আগে 700 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালটি নির্মাণ করা হয়, যেখানে বন্দরের নিজস্ব অর্থায়নে প্রায় 3,500 কোটি টাকার যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও 18 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে সদর উপজেলার টোকাপাড়া, তেতুলিয়ার সুকানি ও জয়ধর ভাঙা সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। বিজিবি জানায় ভোরে সুকানি সীমান্ত দিয়ে নারী শিশুসহ 5 জনকে পুশিন করা হয়। একই সময়ে টোকাপাড়া সীমান্ত থেকে 6 জন ও সদরের জয়ধর ভাঙা সীমান্ত এলাকা থেকে 7 জনকে আটক করা হয়েছে। পরে তাদের নিয়ে স্থানীয় ক্যাম্পে
পরিচয় নিশ্চিতের কাজ চলছে। পরে তাদের সদর ও তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হবে। এর আগে 6 দফায় নারী শিশুসহ 83 জনকে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করে বিএসএফ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।